This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এমন একজন মানুষ যিনি মাত্র 6 মাসে একটা আস্ত দেশকে রসাতলে নিয়ে চলে গেছেন। তিনি আবার শান্তির দূত, ভণ্ড শান্তির দূত। মানসিকতাটা একবার দেখুন, যতই বিদেশ বিভুয়ে থাকুন, সেখানে ঘুরে বেড়ান, অন্তরে তো তিনি এই আজকের দিনের বাংলাদেশি। চিন্তাভাবনাটাও সেরকম, নিজের পায়ে দাঁড়ানোর কোনো উদ্যোগই নেই, স্বনির্ভর হওয়া না না, ওই রাস্তায় কে হাঁটবে। বরঞ্চ ওই বললেন দুপাশে ভারত আর চীন রয়েছে, দুই প্রবল শক্তিধর, দ্রুত গতিতে উন্নতি করছে, এটা কিন্তু সত্যি বলেছে। এবার তার পরেরটা যেটা বলেছে সেটা শুনে আমরা বুঝতে পারছি এদের মানসিকতাটা কীরকম। উনি কী ভাবছেন এই যে ভারত আর চীন প্রবল গতিতে উন্নতি করছে, তাদের এই ঝোড়ো উন্নতির হাওয়ায় উনিও উড়ে পড়বেন, মানে বাংলাদেশ উঠবে। এই না হলে বিশ্ববিখ্যাত অর্থনীতিবিদ, তাও আবার অর্থনীতিবিদ, যে অর্থনীতিবিদ নোবেল শান্তি পুরস্কার, এটাও তো আবার কেউ কেউ বলেন অশান্তি পুরস্কার পেয়েছেন। যাই হোক, কিন্তু দেখুন এই ভদ্রলোকের প্রত্যেকটা কাজ এবং প্রত্যেকটা কথা একটু ঠান্ডা মাথায় বিচার করে দেখুন। এগিয়ে যাওয়ার কথা বলেন উনি, আর কাজে কি করেন? তার দেশেরই একদল মানুষ, হয়তো তারা সংখ্যালঘু, কিন্তু তাও হিন্দু তারা, সেই জন্য তাদের দমন পীড়ন করেন। আওয়ামী লীগ একটা রাজনৈতিক দল, তাদের বিরুদ্ধে মানুষের প্রবল বিতৃষ্ণা থাকতে পারে, সেই জন্য মানুষজন রাস্তায় নামতে পারেন, সেই জন্য হয়তো শেখ হাসিনাকে দেশ ছাড়তে হতে পারে। নর্মালি আমরা কি দেখি, কোনো রাজনৈতিক দলের কার্যকলাপ যদি মানুষের পছন্দ না হয়, তারা ছুঁড়ে ফেলে দেন। ছুঁড়ে ফেলে দিয়েছেন তারা আওয়ামী লীগকে। কিন্তু ইউনূস কী করছেন, তার দলবল কি করছে? আওয়ামী লীগ কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে জঙ্গি দমনের নামে নিপীড়ন করছে। আর ইউনূস তিনি ওই সাক্ষাৎ অর্থনীতির দেবতা হয়ে অঙ্ক কষছেন কীভাবে ভারত আর চীনের ওই উন্নতির হাওয়ায় তার দেশকে ওড়াতে শুরু করবে। সিনেমায় উড়তা পাঞ্জাব দেখেছেন মনে আছে? এবার উড়তা বাংলাদেশ লাইভ দেখুন। ইউনূসের অর্থনীতির মডেলটা কিন্তু আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি, জানেন তো, পরিষ্কার। চারপাশের ঘটনাবলীর দিকে একটু চোখ রাখুন, আমাদের দেশেরই চারপাশটা, তাহলেই বুঝতে পারবেন ওনার অর্থনীতির মডেলটা অ্যাকচুয়ালি কীরকম। মালদার সুখদেবপুরে ভারতীয় চাষিরা ফসল ফলাচ্ছেন, গাছে আমের মুকুল ধরেছে, আর ওপাশে বাংলাদেশের চাপাই নবাবগঞ্জের ইউনূসের ভাই বোনেরা এসে সব চুরি করে নিয়ে চলে যাচ্ছে। উড়তা বাংলাদেশ। ভারতের চাষি প্রাণপাত করে ফসল ফলাবেন, আর বাংলাদেশ সেই চাল ডাল রফতানি করে খেয়ে দিয়ে বাঁচবে, খেয়ে দিয়ে গলার জোর বাড়িয়ে আবার ভারতের বিরুদ্ধেই বিষোদ্গার করবে। উড়তা বাংলাদেশ। শিক্ষা প্রতিষ্ঠানে ভারতের পতাকা ওই মাটিতে ফেলে পাড়িয়ে ঢোকা হবে, আর সেই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান থেকে পাশ করা কি শিক্ষিত যারা এরকম কাজ করতে পারে কোনো একটা দেশের পতাকার সঙ্গে, তাদের তো শিক্ষিত বলা যায় না, অশিক্ষিতই বলতে হবে। সে অশিক্ষিত বেকাররা সীমান্ত পার করে ভারতে ঢুকে ভারতের এখানে কাজকর্ম করে খাওয়ার চেষ্টা করবে, আর তাদের ঢোকার ক্ষেত্রে মদত কে দেবে? বিজেপি, তাদের সীমান্ত সুরক্ষা বাহিনী। উড়তা বাংলাদেশ। মনে আছে সেই ভানু বন্দ্যোপাধ্যায় যমরাজকে কি বলেছিলেন? অসাধারণ বলেছিলেন, বেড়ে চালাচ্ছেন মশাই। বিশ্বাস করুন, একবার যদি মোহাম্মদ ইউনূসের সাথে সামনাসামনি দেখা হয়, হয়ে যেতে পারে যে কোনো সময়, হলে কিন্তু এটা বলবো, বেড়ে বিজনেস মডেলটা ফেলেছেন কিন্তু মশাই। এই মগজটা অত্যন্ত ধারালো, সেই মগজে আর কি রয়েছে কে জানে। তবে উত্তর পূর্বাঞ্চল আর শিলিগুড়ির করিডোরটা যে তিনি মগজে এঁকে নিয়েছেন, সেটা কিন্তু তার কথাবার্তা ধরন ধারণে বেশ বোঝা যাচ্ছে। আগে ইউনূস নিজে প্রচ্ছন্ন হুমকি দিতেন, আর ইউনূসের ওই দেশবাসীরা শিলিগুড়ি করিডোর দখল করে উত্তর পূর্বাঞ্চলকে বিচ্ছিন্ন করার হুমকি দিত।
আস্তে আস্তে বাস্তবের মাটিতে এসছে, এখন বুঝেছে যে এভাবে না, একটু অন্যভাবে ব্যাপারটাকে নিয়ে এগোনোটা দরকার, কারণ তাতে লাভ আছে। এখন বাণিজ্যিক উদ্দেশ্যে শিলিগুড়ি করিডোর ব্যবহারের অনুমতি চাইছেন মোহাম্মদ ইউনূস। এবং খেয়াল করে দেখুন, ওই চিকেন স্নেক কথাটা এখন কিন্তু আর ভুলেও উচ্চারণ করছেন না। একদম নিজের দেশটাকে একদম ঠিকভাবে চিনেছেন এই নোবেল জয়ী। ওই যে শেষ লাইনগুলো একবার ভেবে দেখুন, ওই শেষ লাইনগুলোর মধ্যেই নিজের দেশ সম্পর্কে তার বিশ্লেষণটা লুকিয়ে রয়েছে। এবং এই একটা জিনিস একদম ঠিক বলেছে, চরিত্রের দোষ নাকি ভাবনা চিন্তার দোষ। অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বেঁচে থাকলে না চরিত্রহীন পার্ট 2 লিখতেন একে দেখে, আর তার প্রচ্ছদে এই শান্তির নোবেল জয়ী সুৎখোরের ছবিটা থাকতো। ইউনূস যাদের প্রতিবেশী বলছেন, নাম করতে পারছেন না, বলছেন একজন প্রতিবেশী রয়েছে আর কি, এবং দরকার তাদের, তারা এইখান থেকে নেবেন। ইঙ্গিত কি করছেন? ভারত নাকি নিজেদের বাণিজ্যিক স্বার্থেই, অর্থনৈতিক স্বার্থেই বাংলাদেশকে ওই মাঝখানের রাস্তাটা ছেড়ে দেবে, যাতে তারা নেপালের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে পারে। এমন ভাব করছেন যেন নেপালটা মোটামুটি তাদের পৈতৃক সম্পত্তি, তারা সব নিয়ে বসে আছে, তারা যাবেন আর নিয়ে চলে আসবেন। কিন্তু বেসিকটা দেখুন পরিষ্কার, নিজেদের কিচ্ছু নেই, যা আছে হয় বাণিজ্যিক দিক থেকে ভারতের কাছে, আর নয় নেপালের কাছে, নয় অন্যান্য সব দেশের কাছে। তারা কি করছেন? তারা কালেক্টর। ছোটোবেলায় দেখতেন না স্ট্যাম্প কালেক্ট করে, অথবা আমরা ছোটোবেলায় যারা স্ট্যাম্প ট্যাম্পগুলো একটু মহার্ঘ বিষয়, তো আমরা দেশলাই বাক্স কালেক্ট করতাম, মনে আছে আপনাদের? এর কাছে গিয়ে একটু চেয়ে নিতাম, ওর কাছে গিয়ে চেয়ে নিতাম। এ হচ্ছে সেরকম, সব জায়গা থেকে কালেক্ট করবে, নিয়ে জমাবে, তবে নিজের বাড়িটা তৈরি হবে। ভাবা যায়? এরপরেও তারা যেচে পায়ে পা লাগিয়ে ভারতের সঙ্গে ঝগড়া করে। যদি ভারতকে এতই দরকার, তাহলে ভারতের সঙ্গে সম্পর্কটা বিগড়ালেন কেন? 5ই আগস্টের আগে তো ঠিক ছিল সম্পর্কটা। ইউনূস, জামাত আর তার দল বলে সেই তো ওই উত্তর পূর্বাঞ্চলটা ছিনিয়ে নেওয়ার কথা বলতে শুরু করেছিলেন। এখন আবার ওই বেড়ালের নিরামিশ্বাসী হয়ে কাশি যাওয়ার শখটা হলো কেন? হলো তার কারণ আছে, এমনি এমনি হয় না, কারণ হাটে হাঁড়িটা ভেঙে গেছে। ইউনূস, ক্লিন্টন, গ্লোবাল ইনিশিয়েটিভের সবাই গিয়েই বিষয়টা তো খোলসা করে দিয়েছে। কোনো অভ্যুত্থান নয়, পরিকল্পনা করে হাসিনাকে হটানো হয়েছে। তখন গলা বাজিয়ে বীর দর্পে বলে এসছেন, আর এখন আমেরিকা বলছে ওটা পরিকল্পনা না, ওটা চক্রান্ত। ব্যাস, সব হাওয়া বেরিয়ে গেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরামর্শদাতা হচ্ছেন ইলন মাস্ক। তিনি আমেরিকার ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি, মানে মার্কিন ভিজিলেন্স দপ্তরের দায়িত্ব পেয়েছেন। আর দায়িত্ব পেয়েই বাইডেন প্রশাসনের যাবতীয় চুরিগুলো ধরতে উঠে পড়ে লেগেছেন। এই বিষয়গুলো কিন্তু সব দেশে সেম, তাই না? মিল পাচ্ছেন তো? একটা সরকার ক্ষমতায় এসে আগের সরকারের কাজকর্মগুলোর কোথায় কোথায় ফাঁক আছে, গলতি আছে, সেগুলোকে ধরতে উঠে পড়ে লাগে। কিছু ক্ষেত্রে ধরে, কিছু ক্ষেত্রে ধরতে না পেরে আছে, ধরছি না এরকম বলে হুমকি দেয়। ট্রাম্প ও সমস্ত পদার্থে তৈরি নন, তিনি একদম স্পেশাল মেটেরিয়ালের লোকজন, সুতরাং তিনি ধাপাধাপ ধরতে শুরু করেছেন। ইউএসএইড সংস্থার মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিতে যে মার্কিন করদাতাদের অর্থ খরচ করা হয়েছে, সেটা একদম সোশ্যাল মিডিয়ায় সেই হিসেব টিসেব তুলে দিয়েছে। বাংলাদেশের রাজনৈতিক মানচিত্রকে শক্তিশালী করতে নাকি প্রায় 3 কোটি মার্কিন ডলার খরচ করা হয়েছে। 3 কোটি মার্কিন ডলার, ভাবতে পারছেন বাংলাদেশি মুদ্রায় কত বলুন তো? প্রায় 350 কোটি টাকা। এ টাকায় বাংলাদেশের মতো দেশের ওই সরকারি আমলা, সেনাকর্তা, পুলিশকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব, মৌলবাদী নেতা, এই সার্জিস আলমের মতো ছাত্র নেতা, এদের কিনে ফেলাটা কোনো ব্যাপার? বোঝাই যাচ্ছে কাদের ভরসায় ইউনূস ভারতের ওপর হম্বিতম্বি করছিলেন আর কিসের মাধ্যমে করছিলেন। কিন্তু আমেরিকায় ট্রাম্প আসতে ইউনূসের হম্বিতম্বি সব উধাও হয়ে গেছে। আর তার ওপর ওই ওভাল অফিসে ট্রাম্প বাংলাদেশটা প্রধানমন্ত্রী মোদির ওপরই তো ছেড়ে দিয়েছেন। ট্রাম্পের সেই কথার মানে কি?
সেটা আজ পর্যন্ত কেউ পরিষ্কার করে পাঠোদ্ধার করে উঠতে পারেননি, কিন্তু এটা তো বুঝেছেন যে এটা মোদির সাবজেক্ট করে দিয়েছেন তিনি। বাংলাদেশের সংবাদ মাধ্যমে খবর, ওর পরেই নাকি এলন মাস্কের সঙ্গে যোগাযোগ করেন হচ্ছে ইউনুস। এই ব্যাপারটায় তিনি খুব দড়, জানেন তো। নইলে আমেরিকান নির্বাচনে ট্রাম্পকে হারাতে পয়সা খরচ করবেন কি করে? যোগাযোগ তো আছেই। এই আমেরিকা এই ধরনের খোঁচর বেশ কিছু তার চেনা আছে, যারা ওই যোগাযোগ করিয়ে দেয় আর কি, দালাল সোজা বাংলায়। মাস্কের প্রভাবেই বিরাল তপস্বী ইউনুস কণ্ঠী নিলেন নাকি? ভয়েস চেঞ্জ হয়ে গেল নাকি? তিনি একজন বগ ধার্মিকের মুখোশ পরে থাকা ভদ্রলোক। তবে ইউনুসের হঠাৎ সন্ন্যাসী হয়ে ওঠা, মানে সন্ত্রাসীর থেকে সন্ন্যাসী, একটা ট্রান্সফরমেশন এভাবেও দেখা যেতে পারে। এটার পেছনে ট্রাম্পের ভূমিকা যে রয়েছে এটা কোনোভাবেই অস্বীকার করা যাবে না। ভারতের নাম না করেই ইউনুস বলেছেন যে তাকে নিয়ে ট্রাম্পকে নাকি ভুল বোঝানো হয়েছে। আচ্ছা, ট্রাম্প কি বাচ্চা ছেলে? তিনি আমেরিকার প্রেসিডেন্ট। তিনি জানেন না যে তাকে হারানোর জন্য কে কোথায় কি করেছেন? আমেরিকার প্রশাসন শুধু না, তাদের গোয়েন্দা দপ্তরও যে এই মুহূর্তে তার হাতে, এটা কি ইউনুস ভুলে গেছেন নাকি তার বুদ্ধিভ্রংশ হয়েছে? আন্তর্জাতিক বিশ্বের সমর্থন আপনারা হয়তো লক্ষ্য করেন, সারা পৃথিবী জুড়ে আমাদের বুকে একটা বড় রকমের সমর্থন গড়ে উঠেছে, যে কারণে অপর পক্ষ সুবিধা করতে হচ্ছে, পদে পদে ব্যাহত হচ্ছে। যেখানে যাই বহু গল্প রচনা করতেছে, গল্প টিকে ভাবতেছে, শেষ পৃষ্ঠ ট্রাম্পের হাতেই আবার সে গল্প এগিয়ে চালাতে পারবে। যত ছোট রাষ্ট্র, বড় রাষ্ট্র, ধনী রাষ্ট্র, মাঝারি রাষ্ট্র, সবাই আমাদের একটা কথা কিন্তু স্বীকার করে ফেললেন, জানেন তো, চেপে থাকে না তো কিছু, সব মুখ দিয়ে বেরিয়ে যায়। বলে ফেললেন ওই ট্রাম্পকে, মানে আমেরিকার প্রেসিডেন্টকেও বোঝানোর মতো ক্ষমতা ভারতের রয়েছে। এটা ঠিক বুঝেছেন। আর তার সঙ্গে যেটা বোঝানোর চেষ্টা করেছেন সেটা আবার একদমই ঠিক বোঝেননি। বিশ্বের ছোট বড় সব দেশই নাকি বাংলাদেশের এই মৌলবাদী লুম্পেন রাজকে সমর্থন করছে, একবারে নাকি উজাড় করে সবাই সমর্থন দিচ্ছে। শুনলে মনে হচ্ছে না একদম ওই জামাতি হুজুরদের ঢঙে মিথ্যে কথা বলছেন? একদম তাই। তিনিই তো ক্লিন্টনদের সঙ্গে হাত মিলিয়ে ট্রাম্পকে হারাতে টাকা ঢেলেছেন। এখন যদিও দাবি করেন যে সেসব মিথ্যে, এইসব দাবি না করার উপায় কি? সব বন্ধ হয়ে যাচ্ছে, এরপর খাবেন কি? ইউনুস প্রথমে আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতিতে নাক গলিয়েছেন, আর তারপর আমেরিকা বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে নাক গলাতে শুরু করেছে। মানে আমেরিকাকে ডেকে নিয়ে এসছেন তিনি তার দেশের রাজনীতিতে, রাজনীতি অর্থনীতি সর্বত্র। এবার এতে তার দেশের যা 12টা বাজবে তার পুরো কৃতিত্ব কিন্তু ওই ভদ্রলোকে। ট্রাম্পের এই প্রশাসন তারাই তো পরিষ্কার করে জানিয়ে দিয়েছে ইউএসএইড কত ডলার বাংলাদেশে খরচ করেছে। দেখুন, একটা জিনিস খুব পরিষ্কার, ইউনুস নিজের দেশের মানুষকে ভুল বুঝিয়েছেন, এখনও ভুল বোঝানোর চেষ্টা চালাচ্ছেন, আর এখন চাইছেন বিদেশেরও কোনো দেশকে যদি একটু ভুল বোঝানো যায়। তবে ভুল বোঝাবুঝিটা পর্দার ওপারেই থেমে থাক, এদিকে না এলেই হলো। সংঘচালক বাংলা এলেন, সভা করলেন, কি বললেন, তার মানে কি দাঁড়ায়, এসব যা বুঝলাম সেগুলো আপনাদের তো এই মুহূর্তে বলতেই হবে, জানেন তো। তাই কিছু কথা এবার বরঞ্চ বলি, ওই কথাগুলো তো বলেই ফেললাম যেগুলো ও দেশের লোকগুলো সম্পর্কে শুনলেন, কিন্তু আমাদের দেশটা কেমন আছে বা কীরম থাকবে এই সমস্ত কথাগুলো তো তার সাথেই রিলেটেড। তাই এবার সেই কথাগুলোই বলবো যেটা আজ এই মুহূর্তে না বললেই নয়। संघ क्या करना चाहता है? तो एक वाक्य में इस प्रश्न का उत्तर देना हो तो संघ संपूर्ण हिंदू समाज का संगठन करना चाहता है। हिंदू समाज का संगठन क्यों? क्योंकि इस देश का उत्तरदायी समाज हिंदू समाज है।
भारतवर्ष एक भूगोल नहीं है केवल। भूगोल तो छोटा बड़ा होते रहता है, परंतु भारत तब कहा जाता है जब उसका एक स्वभाव होता है। उस स्वभाव के साथ हम नहीं रह सकते, ऐसा जिनको लगा उन्होंने अपना अलग देश बना लिया। तो स्वाभाविक यह है कि जो नहीं बिछड़े उन सबको भारत नाम का स्वभाव चाहिए। 15 अगस्त 1947 के बाद ऐसा नहीं है, वो उससे भी प्राचीन है। बहुत प्राचीन है। जब दुनिया के इतिहास ने आंखें खोली तो उसने इस भूभाग पर, जिसको भूगोल में इंडो ईरानियन प्लेट कहते हैं, इस भूभाग पर रहने वाले सबका यही स्वभाव पाया। দেখুন, প্রথমে যখন এই বাংলাদেশের ভণ্ড শাসক এবং তার আমলে ওখানকার সংখ্যালঘুদের ওপর যে অত্যাচার হচ্ছে, হিন্দুদের ওপর যে অত্যাচারটা হচ্ছে, তার কথা যখন বলছিলাম তখন বুঝতে পারছিলেন যে আমরা এই জন্যই কথাগুলো বলছি, কারণ প্রতিবেশী রাষ্ট্র, সেখানে যদি কারোর ওপর কিছু ঘটে তার একটা প্রভাব আমাদের এখানে এসে পড়তে বাধ্য। পড়েনি, বিরাট করে পড়েনি। তার কারণ আমাদের এখানে স্থৈর্য, আমাদের এখানের ম্যাচিউরিটি সেটা অন্য লেভেলে, ওখানকার মতো না। এখানকার সমস্ত ধর্মের মানুষ তারা জানেন কোন পরিস্থিতিতে ঠিক কতটা পরিণত মনস্কের মতো ব্যবহার করতে হয়, করেছেন তারা। যারা ভেবেছিলেন যে ওখানটাকে দেখিয়ে এখানটায় আগুন লাগানোর চেষ্টা করতে পারবেন, পারেননি। ফলে ওখানকার জামাতিদের, ওখানকার মৌলবাদীদের উদ্দেশ্যটা ব্যাহত হয়েছে। কিন্তু যখন এখানে তারপরে এই বর্ধমানে এসে আরএসএসের সরসংঘ চালক তিনি কিছু বক্তব্য রাখেন, তখন তো সবাই এটা ভাবতেই পারেন এই রকম পরিস্থিতিতে, এরকম একটা প্রতিবেশীর পরিপ্রেক্ষিতে তিনি নিশ্চয়ই কিছু বলবেন এই হিন্দু নিপীড়ন নিয়ে। কাল বর্ধমানের ওই প্রকাশ্য সভায় বাংলাদেশ আর সেখানকার হিন্দু নিপীড়ন নিয়ে একটা কথাও বলেননি সরসংঘ চালক। বলার কথা ছিল নাকি? ছিল, প্রত্যাশা তো অনেকের ছিল। বললেন না কেন? কারণ দেখুন, যারা ওই সংঘ আর বিজেপিকে এক করে দেখেন তারা নিজেদের মতো করে কল্পনা সাজিয়ে নেন, এটাই স্বাভাবিক। কে আর এই ভেতরে ঢুকে দেখতে যাচ্ছে বা কারই বা অত স্পষ্ট ধারণাগুলো রয়েছে? মোটামুটি একটা বাজার চলতি ধারণাতেই তো আমরা অধিকাংশ লোক চলি, তাই না? কিন্তু সংঘ আর বিজেপি তো এক নয়। একটা ছোট্ট উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই। প্রধানমন্ত্রী সহ বিজেপির নেতাদের রাজ্যে কর্মসূচি দেখেছেন, কত ঘটা করে মঞ্চ করা হয়। ব্রিগেডে তৃণমূলের ওই র্যাম্প দেখেছেন, কিন্তু সংঘচালক ব্রিগেড নয়, বর্ধমানে সভা করলেন এবং একেবারে ছিমছাম অনাড়ম্বর মঞ্চ, মাঠ ভরানোর কোনো বাড়তি উদ্যোগই নেই। না সেখানে ওই কোথাও গিয়ে বিজেপির বাহুল্য বা প্রাচুর্য দেখবেন, না সেখানে তৃণমূলের সেই ঝাঁপিয়ে পড়া উদ্যম দেখবেন ভিড় বাড়াতে। আরএসএস প্রচারকরা একেবারে স্কেল মারা দূরত্বে শৃঙ্খলাবদ্ধভাবে বসেছিলেন। ফলে যে কোনো ক্যামেরা অ্যাঙ্গেলেই একটা জ্যামিতিক প্যাটার্ন তৈরি হচ্ছিল। এই ডিসিপ্লিনটা একটু খেয়াল করুন, এটাই আসল। আর কি দেখলেন? মোহন ভাগবত কিন্তু বলে দিয়েছেন সংঘ কি চায়, রাগঢাক করেননি, আবার হাঁক ডাকও করেননি, তাই হয়তো বোঝা যাচ্ছে না। সরসংঘ চালক বললেন সংঘ পূর্ণ হিন্দু সমাজের সংগঠন করতে চায়। এবার পূর্ণ হিন্দু সমাজ মানে কি? মানে জাতি ধর্ম নির্বিশেষে হিন্দু সমাজ, এরকমই কিছু বলতে চাইলেন। যেরকম ওই হয় খানিকটা কুম্ভে দেখা যাচ্ছে। কুম্ভে কি দেখা যাচ্ছে? ভিভিআইপি কালচার হয়েছে, কিন্তু যারা ভিভিআইপি নন, সাধারণ মানুষ, ব্রাহ্মণ আর দলিত এক জলে পাশাপাশি ডুব দিচ্ছেন, এক ভান্ডারায় খাচ্ছেন। দেশের বিভিন্ন কোণা থেকে
মানুষজন প্রয়াগরাজে পৌঁছচ্ছেন, অন্য রাজ্যের অন্য কোনো ভক্তের পাশে একজন মানুষ ডুব দিচ্ছেন, অন্য রাজ্যের মানুষ। 1989 সালে আদবানির ওই রামরথ দেশের বিভিন্ন কোণায়, মানে একদম কোণে কোণে পৌঁছে গেছিল। 2025-এ দেশের বিভিন্ন কোণা থেকে ভক্তরা কুম্ভে আসছে, আর তারপর মহাকুম্ভের ফিলিং নিয়ে নিজের নিজের রাজ্যে ফিরে যাচ্ছেন। বিজেপি বিশ্বাস করে যে 53 কোটি কুম্ভযাত্রী, এখন পর্যন্ত তারা হিসেবেটাই 53 কোটি কুম্ভযাত্রী এখন পর্যন্ত ডুব দিয়েছেন। তাদের একটা ছোট অংশ হলেও তারা কিন্তু এই ডুবের পর বিজেপির সম্ভাব্য ভোটার হয়ে গেছে। মানে সোশ্যাল ইঞ্জিনিয়ারিংটা ওই ডুবের মধ্যে দিয়ে হয়ে যাচ্ছে। তাই দুটো ভয়াবহ দুর্ঘটনা ঘটে যাওয়ার পরেও ভক্তদের উৎসাহ বিন্দুমাত্র কমেনি। এটাই কি সংঘের পূর্ণ হিন্দু সমাজ? না, ওটা বিজেপির সম্ভাব্য ভোট ব্যাংক বা ভোট ব্যাংক বানানোর অঙ্ক। সরসংঘচালক তিনি তার সংঘের যে হিন্দু সমাজ সেটাকে কিভাবে বর্ণনা করলেন? তিনি কাল বঙ্গবাসীকে একটা সংস্কৃত শব্দ শিখিয়ে গেছেন, স্বভাব। আমরা নর্মালি স্বভাব চরিত্র বলতে যেরকম একসঙ্গে বলে দিই আর কি, সেই স্বভাব নয়। স্বভাব মানে আত্মভাব, মানে একটা অনুভূতি, একটা সংস্কৃতি, একটা বিশ্বাস, একটা মানসিকতা, সমচিন্তন, একরকম ভাবনা চিন্তা। সংঘ প্রধান কি বললেন? যারা দেশ ভাগ করে আলাদা দেশে চলে যাননি তারা সকলেই ভারতীয় স্বভাব, অর্থাৎ এখানকার মানসিকতায় তারা বিশ্বাসী। যারা এখানকার সংস্কৃতি, এখানকার ধরন ধারণ, এখানকার মানসিকতার সাথে নিজেদের মেলাতে পারেন না বা বিশ্বাস করেন না, তারাই অন্য দেশে চলে গেছেন। সুতরাং এদেশে যারা রয়ে গেছেন তারা সবাই এক মানসিকতার। তার মানে কি? তার মানে মুসলিমরাও সংঘের চোখে স্বভাব, অত্যন্ত মানে দূরদৃষ্টি সম্পন্ন মানুষ সরসংঘচালক। এমন একটা সময় এই কথাগুলো বললেন যখন কিন্তু খেয়াল করে দেখুন আলাদা থাকেন তারা, কিন্তু কোথাও গিয়ে তাদের প্রত্যেকটা কথা যে ভোট বাক্সেও প্রতিফলিত হবে সেটা তিনি জানেন। এবং এই দেশে মানুষজনের যেহেতু নিজস্ব একটা ধ্যান ধারণা রয়েছে, তাই 100% ধর্মীয় মেরুকরণ যে সম্ভব নয় সেটাও তিনি জানেন। বিশেষ করে সংখ্যাগুরু হিন্দুদের মধ্যে 100% একজোট করা যে সম্ভব হবে না, সেটা লক্ষ্য হলেও সম্ভব হবে না যে সেটাও তিনি জানেন। আর সেই জন্যই কিন্তু তিনি বাকি যারা আছেন সংখ্যালঘু তাদেরও কিন্তু টেনে নিলেন বৃত্তের মধ্যে। এটা তাদের চোখে ভারত। সরসংঘচালক যেটাকে বলেছেন, মোহন ভাগবত যেটাকে বলেছেন যে 47-এ এই স্বভাব তৈরি হয়নি। তার মানে সংবিধান বাঁচানোর যে দাবি বিরোধীরা করে চলেছেন সেই সংবিধানকেই উড়িয়ে দিলেন, গুরুত্ব দিলেন সমমনস্কতাকে। আর সেই সমমনস্কতার মাধ্যমে বার্তা দিলেন সংখ্যালঘু মুসলিম সমাজকেও। কি ইন্টারেস্টিং না গোটা ব্যাপারটা? ওই মানে কোনো রকম সোশ্যাল ইঞ্জিনিয়ারিংয়ের দরকার নেই, পলিটিক্যাল ইঞ্জিনিয়ারিংটা সেটা মারাত্মক। সেটা যে কখন কিসের সঙ্গে রিয়াকশান ঘটায়, কার সঙ্গে কি নিয়ে নেয় কেউ ধরতে পারবেন না। তার মধ্যে ধর্মও থাকে, রাজনীতিও থাকে। ধর্মেও আছি, জিরাফেও আছি যেরকম বলা হয়, ওটা হাসি ঠাট্টা করার বিষয় বটে, কিন্তু আসলে বিষয়টা ততটাই গুরুত্বপূর্ণ এবং তলায় তলায় ততটাই কার্যকরী। আরও একটা ইঙ্গিত দিয়েছেন তিনি, জানেন তো, শুনছিলাম বলতে বলতে, যে ভারত একটা ভূগোল নয়। এখানে ভূগোলের বিষয় বলতে হয়তো ভারতের ম্যাপের কথা বলেছেন যে ভারতের ম্যাপ ছোট বড় হতেই পারে। সত্যি তো, ভারতের ম্যাপ তো 47-এ ছোট হয়েছে, কিন্তু এই ছোট বড় হতেই পারে এটা বলে কি মানে বাড়তেও পারে, এই ইঙ্গিতটাও রাখলেন না তিনি।
এটা কি কোনো লক্ষ্যমাত্রা স্থির করে দেওয়া নাকি? আরএসএস তারা হিন্দুত্বের কথা বলে। হিন্দুত্ব ইজ এ পলিটিক্যাল প্রজেক্ট, ধর্ম না। মানুষের ধর্মবিশ্বাস তো ভিন্ন রকম, যার যেরকম বিশ্বাস সে অনুযায়ী চলেন। তার সঙ্গে পলিটিক্যাল প্রজেক্ট অফ হিন্দুত্ব তার কোনো সম্পর্ক নেই। ওটা হিন্দু ধর্মের নাম ব্যবহার করে রাজনীতির সিঁড়িতে ক্ষমতায়নের প্রচেষ্টা। হিন্দুত্বের এজেন্সি বিজেপি আর আরএসএস নিয়ে রাখেনি, এটা হিন্দুরা দেয়নি। ফলে স্বঘোষিত হিন্দুত্বের এজেন্সি নিয়েছেন বলে যে বিজেপি বা আরএসএস দাবি করে, সেটা তাদের ব্যাপার। আমরা সব ধর্মকে সম্মান করি। আমরা বিজেপি যেভাবে ধর্মের নামে ভেদাভেদে রাজনীতি করে, আমরা তার আদর্শগত বিরোধিতা করি। এবং আরএসএস যেহেতু বিজেপির অন্তরাত্মা, সেই কারণে এই আরএসএস এবং বিজেপির বিরুদ্ধে আমাদের আইডিওলজিক্যাল ব্যাটেল সেটা চলবে। দেখুন, রাজনৈতিকভাবে বামেরা বা তৃণমূল এই মুহূর্তে অন্তত উল্টো দিকের বাসিন্দা, সম্পূর্ণ উল্টো দিকের বাসিন্দা। কিন্তু খেয়াল করে দেখুন মোহন ভাগবতের একটা কথা কিভাবে দুদলকেই কি পরিমাণ বিড়ম্বনায় ফেলে দিয়েছে। তিনি একটা নতুন ব্যাখ্যা দিয়েছেন সুচারুভাবে, যে ব্যাখ্যার মাধ্যমে তিনি শুধুমাত্র সংখ্যাগুরু হিন্দু নয়, সংখ্যালঘু মুসলিমদেরও বা অন্যান্য সমস্ত ধর্মকেও একটা একই সঙ্গে এক বৃত্তের মধ্যে এনে ফেলেছেন। এবার সেই জায়গায় দাঁড়িয়ে ধর্মকে অস্বীকার করতে পারছেন না কেউ, আজকে বামেরাও পারছেন না, আজকে তৃণমূলও পারছে না। তারা আবার হিন্দুত্বটাকে কমপ্লিটলি অ্যাটাক করতেও পারছেন না। সেটা করতে গেলেও আবার মুশকিল হয়ে যাবে, নিজেদের ভোট বাক্সে গণ্ডগোল হয়ে যাবে। মানে কিভাবে কথার জাগলারিতে আসলে এই ধর্মীয় রাজনীতিটা নিজেরা করব কিন্তু উনি করছেন, তখন তাকে সমালোচনা করব, এরকম একটা জটিল পরিস্থিতিতে নিজেদের নিয়ে যাচ্ছে, সেটা দেখছিলাম আর মজা লাগছিল, জানেন তো। কথা ছিল এবং এই জায়গাতেই কোথাও গিয়ে হয়তো মোহন ভাগবত টের পেয়েছেন যে তিনি যত বেশি এই বিষয়গুলোকে গভীরে নিয়ে যাবেন, যত সুচারুভাবে তিনি নিজের এই বক্তব্যটা তুলে ধরতে পারবেন, তত বেশি বিড়ম্বনায় পড়বে এই বাকি দলগুলো। বিজেপির নেতাদের এখানকার বক্তব্য দিয়ে যে বিশেষ কিছু হবে কি হবে না, যতই তারা বলুন একটা ফারাক রয়েছে, কিন্তু খুব বেশি ভরসা করতে পারছেন কি? সেই জন্যই কি ওই 11 দিন পশ্চিমবঙ্গে কাটিয়ে আজকেই ফিরে যাওয়ার কথা থাকলেও আরও একদিন বাংলা সফর এক্সটেন্ড করে নিয়েছেন মোহন ভাগবত। আজকেও আছেন তিনি বর্ধমানে, বাংলা ছাড়বেন কাল। এবার বাংলায় কেন একটা দিন বাড়তি দিলেন? দেখুন, সংঘের সদস্যরা মন্ত্রগুপ্তির শপথ নেন কিনা জানি না, কিন্তু নর্মালি সংঘের খবর ভেতর থেকে বাইরে তেমন একটা আসে না। তবে যেটুকুনি জানা যাচ্ছে, বাংলায় আরও দ্রুত সংগঠন বাড়াতে চাইছে আরএসএস, এবং সেজন্য এ রাজ্যে যে জায়গাটা তারা ইতিমধ্যেই সব থেকে শক্তিশালী, সেই মধ্যবঙ্গকেই পাখির চোখ করেছে। কাজের সুবিধার জন্য পশ্চিমবঙ্গের ম্যাপকে 3টে ভাগে ভাগ করে আরএসএস, উত্তরবঙ্গ, মধ্যবঙ্গ আর দক্ষিণবঙ্গ। এর মধ্যে বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, 2 বর্ধমান, মুর্শিদাবাদ আর নদিয়া নিয়ে মধ্যবঙ্গ। বাকি 2 জেলার তুলনায় এই জেলাগুলোয় সংঘের সংগঠনটা কি অনেক শক্তিশালী। সেই উর্বর জমিতেই কি আরও বেশি করে ফসল ফলাতে চান মোহন ভাগবত? সেজন্যই কি এই মধ্যবঙ্গের প্রচারকদের একটা বাড়তি সুদিন সময় দিলেন, হয়তো আরও বেশি করে সার ছড়াতে পারবেন বলে, বীজ বুনতে পারবেন বলে। এবার তাহলে প্রশ্ন উঠবে, ঠিক কী ধরনের ফসল ঘরে তুলতে চায় আরএসএস? সংঘের মধ্যবঙ্গে 2024 লোকসভা ভোটে বিজেপির লস হয়েছে। আসানসোল, বর্ধমান, দুর্গাপুর, বাঁকুড়ার মতো জেতা আসন তারা ধরে রাখতে পারেনি। আরএসএস এমনিতে আপনি শুনবেন না যে প্রকাশ্যে বিজেপির ফলাফল নিয়ে কোনো আলোচনা করছে, কিন্তু প্রত্যক্ষভাবে যুক্ত না থাকলেও পরোক্ষে কি এই কাটাছেঁড়া, মানে ভোটের ফলাফলের কাটাছেঁড়া সঙ্গ করে না? বা ভোটের ফলকে প্রভাবিত করার কোনো চেষ্টা কি আরএসএস করে না? আপনাদের আগে বলেছিলাম, আপনাদের খেয়াল আছে,
মহারাষ্ট্র, হরিয়ানা আর দিল্লির বিধানসভা ভোটের আগে আরএসএস লাগাতার ছোট ছোট বিভিন্ন ধরনের সভা করে গেছে ওইখানে। এবং এই যে ফল বদল, বিজেপির জন্য যেই মানে ঢেলে ভোট আসা, তার পেছনে তাদের বিরাট একটা ভূমিকা আছে। লাগাতার প্রচারটা রাজনীতির কিন্তু কেস স্টাডি হয়ে যাওয়ার মতো। বাংলায় কি তারা সে পথে পা বাড়াচ্ছেন বলেই বর্ধমানের সভা থেকে হিন্দু সমাজের দায় দায়িত্বটা স্মরণ করিয়ে দিলেন ভাগবত। দেখুন, এর আবার একটা উল্টো দিকও আছে কিন্তু। এই আরএসএসের এই যাবতীয় কর্মপদ্ধতির মধ্যে এটা খুব স্পষ্ট। তারা একদম ম্যানেজমেন্ট থিওরি মেনে চলে। ধারালো জায়গাকে আগে ধারালো করেন, ভোঁতা জায়গাকে তারপর তো ধারালো করবেন। কিন্তু একটা জায়গায় তাদের এই দুটো লক্ষ্যই একটা বিন্দুতে মিলে যাচ্ছে। আরএসএসের কর্তারা বলেন যে এই বাংলায় আরএসএসের সব থেকে দ্রুত এবং বড় উত্থানটা এই তৃণমূল আমলেই হয়েছে। এটা বামেরাও এই অভিযোগটা করেন, কিন্তু অভিযোগটা তো বাস্তব। যতই তারা দাবি করুন, এটা বিষয়টা সবাই জানেন বাস্তব। তো এই জায়গাটা ধরে আরএসএস কোন অঙ্কটা কষছে, কোন জায়গাটাকে বেশি ধারালো করার চেষ্টা করছে, এটা কিন্তু একটা খুব আরেকটা ইন্টারেস্টিং কেস স্টাডি হতে পারে। তবে দেখুন, একটা জিনিস পরিষ্কার, তারা যে কাজকর্মগুলো করছেন সেগুলো মানে ভোটের বাক্সে প্রতিফলিত করার যদি কোনো রকম লক্ষ্য থাকে, সেটাকে বাস্তবে পরিণত করতে হবে কাদের? এই বঙ্গ বিজেপির নেতাদের। শুভেন্দু অধিকারী তিনি সরসংচালকের ক্লাসে ছিলেন না, কিন্তু সিলেবাসটা মনে হচ্ছে তিনি ফলো করতে শুরু করে দিয়েছেন। আমি গর্বিত, অগ্নিমিত্রা পাল গর্বিত, বিশ্বনাথ কারক গর্বিত, বঙ্কিম ঘোষ গর্বিত। তার কারণ আমরা হিন্দুদের ভোটে জিতে এমএলএ হয়েছি, আমরা মুসলমানের ভোটে জিতে এমএলএ হইনি। হিন্দুদের জন্য বলতে গিয়ে আমাকে এবং আমার 3 সহকর্মীকে 1 মাস বিধানসভার বাইরে রেখেছে। আমরা খুশি। দেখে ওই বললেন তিনি খুশি। আজ খুশি হবেন না তো আর কবে খুশি হবেন বিরোধী দল নেতা? শুভেন্দু অধিকারী, অগ্নিমিত্রা পাল, বিশ্বনাথ কারক আর বঙ্কিম ঘোষ, এই 4 বিজেপি বিধায়ককে আগামী 1 মাসের জন্য বিধানসভা থেকে সাসপেন্ড করা হয়েছে। আর তাতে মনে তো হচ্ছে ওনাদের সাপে বরই হচ্ছে। কেন বলছি? দেখুন, কি নিয়ে তারা এরকম মানে কি এমন কাণ্ড ঘটালেন যার জন্য তাদের এইভাবে সাসপেন্ড হতে হলো? কেন বাংলায় সরস্বতী পুজো নির্বিঘ্নে করা যাচ্ছে না, অগ্নিমিত্রা পাল এই ইস্যুতে মুলতবি প্রস্তাবের পর আলোচনা চেয়েছিলেন। ওখানকার মানে স্পিকার তিনি পারমিশন দেননি। এরপরেই বিজেপি বিধায়করা ওই বিধানসভার ওয়েলে নেমে পড়েন আর কাগজপত্র ছিঁড়ে ফেলেন বলে শোনা যাচ্ছে। আর তাতে বিধানসভার সম্মানহানি হয়েছে, এই অভিযোগে তাদের 1 মাসের জন্য সাসপেন্ড করে দেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। বিরোধী দল নেতার আচরণ, সেটাকে তৃণমূল যে অসংসদীয় বলবে, এটা তো খুব স্বাভাবিক। ইনফ্যাক্ট তারা যদি এই অভিযোগগুলো তোলে বা বলে, তাতে খুব বেশি কিছু শুভেন্দু অধিকারীর এসে গেল কি? বিজেপি বিধায়করা বলছেন যে তারা নাকি মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে শিখেছেন। 2005 সালে পার্লামেন্টে একতারা কাগজ ছিঁড়ে ছুঁড়ে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল নেত্রীর অভিযোগ ছিল বাংলার জন্য সংখ্যা পরিবর্তন করে দিচ্ছে অনুপ্রবেশকারীরা, বাংলায় ভুয়ো ভোটার বাড়ছে, আর তাতে প্রত্যক্ষ মদত দিচ্ছে বামেরা। স্পিকার তাকে বলতে না দেওয়ায় ওয়েলে নেমে বিক্ষোভ দেখিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, আর তারপর কাগজ ছিঁড়ে ছুঁড়ে দিয়েছিলেন। সে সময় দেশে কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকারের শাসন ছিল, আর তৃণমূল ছিল এনডিএর শরিক। কি অদ্ভুত না রাজনীতি, কীভাবে বদলে যায় দিনকাল, এবং কিসের থেকে কে অনুপ্রাণিত হয়ে যান কখন কেউ বলতে পারেন না। ইনফ্যাক্ট এইভাবে যদি সাসপেন্ড না হতেন, শুভেন্দু অধিকারী তো সেই প্রসঙ্গটা টেনে আনার সুযোগই পেতে পারেন না। সেদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রবল সমালোচনা করেছিলেন লোকসভা স্পিকার, তার আচরণকে অসংসদীয় বলেছিল ইউপিএ সরকার। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজ হাসিল হয়ে গেছিল। বাংলায় যে বাংলাদেশিরা ঢুকছে, থাকছে, করে কমে খাচ্ছে, এবং সব থেকে বড় কথা,
ভোটের হিসেবটা বদলে দিচ্ছে, এই গ্রাউন্ডটা তৃণমূল কংগ্রেসের নেত্রী তৈরি করে দিয়েছিলেন। এখন অবশ্য পরিস্থিতিটা উল্টো হয়ে গেছে, সবারই অবস্থানগুলো বদলে গেছে। তো কে যেখানে ছিলেন বিরোধীর থেকে যদি কেউ শাসক হয়ে যান তাহলে যা হবার তাই হয়। 2005-এ মমতা বন্দ্যোপাধ্যায় যা বলতেন এখন ঠিক তাই বলছেন শুভেন্দু অধিকারী, আর তখন মমতা বন্দ্যোপাধ্যায় যা যা করেছিলেন আজ প্রায় তাই করেছেন বিরোধী দল নেতা। আসলে শুভেন্দু অধিকারী তো মমতা বন্দ্যোপাধ্যায়ের পদাঙ্কই অনুসরণ করতে চান। আজ যিনি বিরোধী দলের নেতা, কাল তো তার সরকার গড়ার ইচ্ছে, আর সেই ইচ্ছে পূরণ করতেই তো বিধানসভায় সরস্বতীকে বয়ে নিয়ে যেতে চেয়েছিলেন বিজেপি বিধায়করা। আচরণ করেছে বিরোধী দলের নেতা সহ আরও কয়েকজন সদস্য, যেভাবে আমাদের সরকারি কাগজগুলো যেগুলো আমাদের পুকুরে সরবরাহ করা হয়েছিল সেগুলো ছেড়ে আমার চেয়ারের দিকে ছুঁড়ে ছুঁড়ে মেরেছেন। আমরা তো শিখেছি কি করতে হয়, সেটা তো মুখ্যমন্ত্রীর থেকে, কিভাবে মুখে ছুঁড়ে মারতে হয়। বিরোধী দলনেতা তো কিছুই করেনি, উনি শুধু ছিঁড়ে এইভাবে ফেলেছেন। এই আচরণটা সত্যি মানে অত্যন্ত নিন্দনীয়। সেই মর্মে আজকে একটা মোশন এনেছেন আমাদের শ্রী নির্মল ঘোষ সদস্যরা, সবাই এটাতে সম্মতি জানিয়েছেন বলে এটা ক্যারেট হলো এবং অ্যাকর্ডিংলি দে আর সাসপেন্ডেড। আমাদের মুখ্যমন্ত্রী যখন পার্লামেন্টে স্পিকার মহোদয়, চেয়ারম্যান, রাজ্যসভায় চেয়ারম্যানের মুখে কাগজ ছুঁড়ে মেরেছিলেন, তখন কি সেটা কি সাসপেন্ড হয়েছিলেন নাকি ভালো কাজ করেছিলেন? সরস্বতী মহাভাগে এই যত দেখি না এই কথাগুলো মনে পড়ে যায়। এত ভাগ হয়ে গেছে সরস্বতীর, বলে না পাকে চক্রে ভগবান ভূত হয়ে যান। তো এখানে সরস্বতীকে হিন্দুত্ব বানিয়ে বিধানসভায় বয়ে নিয়ে যাওয়ার চেষ্টা হয়েছে, তাই তো মনে হচ্ছে। এবার সুযোগটা কোথায়, কোন জায়গার থেকে সুযোগটা পেয়েছেন তারা? কলকাতার যোগেশচন্দ্র চৌধুরী কলেজে এবার সরস্বতী পুজো নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল, আর নদিয়ার ওই হরিণঘাটা আর বীরভূমের বোলপুরে এক স্কুলে পুজো নিয়ে জটিলতা হয়েছিল। বিদ্যাস্থানে বিদ্যাদেবীর কদর নেই, এই বলার সুযোগটা তো তখনই পেয়ে গেছিলেন শুভেন্দু অধিকারীরা। এবার এখন কি বুঝতে পারছি জানেন তো, তখন যেগুলো বলছিলেন সেগুলো নেট প্র্যাকটিস ছিল, আসল খেলাটা এইবার তারা খেলতে নেমেছেন। দেখুন, দুটো তো তাদের এখন পুরো বিষয়টা তারা যেভাবে ব্যাখ্যা করছেন বা করতে চাইছেন সেটার থেকে পরিষ্কার তাদের বক্তব্য দুটো। প্রথমত, বাংলায় পুজো করতে গেলে বাধা পেতে হয়, আর তা নিয়ে বিধানসভায় আলোচনা করতে চাইলে করতে দেওয়া হয় না। বাংলা এখন বাংলাদেশি অনুপ্রবেশকারীদের দখলে, এই কথাটাই তো তারা বলতে চেয়েছিলেন, এখানেই এসে পৌঁছতে চেয়েছিলেন, সেখানেই পৌঁছে গেছেন। আজ থেকেই তো এই কথাটা বলতে শুরু করে দিয়েছেন বিজেপি নেতারা। এমনিতে সংসদ বা বিধানসভায় রোজই তো কত কিছু হচ্ছে, তা নিয়ে আপনার আমার খুব একটা আগ্রহ আছে কি? কদিন আমরা মাথা ঘামাই কে কি করলো না করলো। ইনফ্যাক্ট ওখানে তারা মারপিট করবেন, চেঁচামেচি করবেন, ঝগড়াঝাটি করবেন, এটাই আমরা স্বাভাবিক বলে ধরে নিয়েছি, এবং আমাদের জন্য কি হবে না হবে সেটা নিয়ে আলাদা করে যে বিশেষ কিছু হবে এই হাতসাটাও ছেড়ে দিয়েছি। কিন্তু দেখুন, ধর্মকে বিধানসভার সঙ্গে জড়িয়ে ঠড়িয়ে দিয়ে শুভেন্দু অধিকারীরা কিভাবে মানুষের দৃষ্টি সেদিকে ফিরিয়ে দিলেন। বিধানসভা এমনিতে কে কি বলেন না বলেন সেগুলো আবার সবসময় সম্প্রচারিতও হয় না, বিশেষ করে কোনো হয়তো বিশেষ বক্তৃতা রইল বা বিশেষ অধিবেশন হলো তখন হয়তো টেলিকাস্ট হলো, কিন্তু লোকসভা বা রাজ্যসভার মতো বিধানসভা সর্বক্ষণের জন্য তো টেলিভিশনের পর্দায় দেখা যায় না কি হচ্ছে না হচ্ছে। এবার ফলে কি করছেন ভেতরে সেটা তো কেউ জানেন না। এই জায়গাটাতেই একটা অন্য সুযোগ পেয়ে গেলেন শুভেন্দু অধিকারীরা, সাসপেন্ড হয়ে গেছেন। সুতরাং কাল থেকে তারা বিধানসভার বাইরে রোজ বিক্ষোভ দেখাবেন, এইটা তো সব চ্যানেল দেখাবে, তাহলেই তাদের কার্যসিদ্ধি। আর তখন তারা সেই কথাগুলোই বলবেন যে কথাগুলো বললে বাংলার ওই 70% সংখ্যাগুরু ভোটারকে বলা যায় 26-এর বিধানসভা নির্বাচনে হিন্দু সমাজের একজন হিসেবে দায়িত্ব পালন করো। অর্থাৎ হিন্দু ভোট কনসলিডেশন, ভোটের অঙ্ক, ধর্ম পড়ে, আসলে ওগুলো ভোটের অঙ্ক মেলানোর সূত্র। বিধানসভার 4 দেওয়ালের মধ্যে শুরু করা বিতর্ককে এইভাবে বাঙালির ড্রয়িং রুমে ডেলিভারি করার সুযোগটা বিরোধী দল নেতা পেতেনই না যদি তাদের সাসপেন্ড করা হতো। সুতরাং তারা যে খুশি হবেন
সেটা বলাই বাহুল্য। সংসদীয় গণতন্ত্রে স্পিকারের চেয়ারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে শুভেন্দু যেটা করলো বা তার লোকেরা যেটা করলো, স্পিকারের চেয়ারের দিকে ছুটে গিয়ে মানে হেঁটে গিয়ে কাগজগুলো ছুঁড়ে দিলেন ওনার দিকে, অত্যন্ত অসম্মানজনক স্পিকারের প্রতি। কি এমন ঘটনা ঘটলো পশ্চিমবঙ্গে সরস্বতী পুজোর ইস্যুকে এত বড় করে দেখানো হলো, এবং সরস্বতী পুজোর ইস্যুকে সামনে রেখে বিজেপির হাতে তৃণমূল কেন অস্ত্র তুলে দেবে? বিধানসভার গেটে আগামীকাল বেলা 12টা থেকে বিধানসভার কালকের আলোচনা শেষ না হওয়া পর্যন্ত আমরা ধর্ণা প্রদর্শন দেব। যারা রীতিনীতি জানেন না, যারা ভদ্রতা জানেন না, যারা সামাজিকতায় বিশ্বাস করেন না, তারা এই ধরনের কাজ করে থাকেন। শুভেন্দু অধিকারী বলেছেন যে যা করার তিনি করেছেন, তাকে শাস্তি দিলেই হতো, কিন্তু তার সঙ্গে আরও 3 জন বিজেপি বিধায়ককে সাসপেন্ড করে ভালো বক্তাদের অধিবেশনের বাইরে বের করে দেওয়া হয়েছে, যাতে মুখ্যমন্ত্রী বা রাজ্য সরকারকে অস্বস্তিতে পড়তে না হয়। কিন্তু বলে দিয়েছেন যে বিধানসভায় ওই বিজেপি বিধায়কদের দেখার দায়িত্ব তারই দায়িত্ব। এই যে তিনি বিরোধী দল নেতা, সুতরাং তিনি তো পুরো বিষয়গুলো, তাদের সব স্বার্থগুলো সব ঠিকঠাক আছে কিনা, কী করবেন না করবেন, ক্যাপ্টেন তো তিনি। তাই এই যে 1 মাস তিনি অধিবেশনে থাকতে পারবেন না, সেই 1 মাস কখন কি করতে হবে সেটা দলীয় বিধায়কদের তিনি বুঝিয়ে দিয়েছেন। এবার কথা বলার উদ্দেশ্যটা কি? এটাই তো স্বাভাবিক। এটার মধ্যে আরও একটা রাজনৈতিক বার্তা রয়েছে। তিনি কী বোঝালেন বলুন তো? তার দায়িত্ব একটা গণ্ডির মধ্যে সীমাবদ্ধ। বুঝতে পারলেন তো? কাউকে কি কোনো বার্তা দিতে চাইলেন শুভেন্দু অধিকারী? নইলে যেটা সবাই জানেন সেটাকে নতুন করে আলাদা করে এরকম সুনির্দিষ্টভাবে বলার কি মানে? গঙ্গারামপুরের বিজেপি বিধায়ক সত্যেন রায় তিনি ফেসবুকে লিখেছেন, তার মতামত না নিয়েই নাকি তার এলাকায় মণ্ডল সভাপতি নির্বাচিত হয়ে গেছে। উল্টে যে নেতারা গঙ্গারামপুর বিধানসভায় সাবোতেজ করেছিলেন বিধানসভা ভোটের সময়, তাদের মতামতকে রাজ্য নেতৃত্ব গুরুত্ব দিয়েছে বলে দাবি করছেন সত্যেন রায়। এবার গঙ্গারামপুর যে লোকসভার ভেতর পড়ে, সেই বালুরঘাটের সাংসদের নাম কি? সুকান্ত মজুমদার। বিজেপি রাজ্য সভাপতির জেলার থেকে নির্বাচিত এক বিধায়কের কথায় তাহলে কি গোষ্ঠীদ্বন্দ্বের আভাস পাওয়া যাচ্ছে? এই প্রশ্ন করতেই শুভেন্দু অধিকারী বলে দিয়েছেন এটা তার সিলেবাসেরই। সত্যেন রায় যতই বিধায়ক হন না কেন, তিনি যেহেতু সাংগঠনিক বিষয়ে বিতর্ক তৈরি করেছেন, তাই বিষয়টা সংগঠন যারা দেখেন তাদেরই সাবজেক্ট বলে এড়িয়ে গেছেন শুভেন্দু অধিকারী। আর এবার তার সঙ্গে তার ওই আগের বক্তব্যটা জুড়ে দিন, রিলেট করুন। তিনি বিধানসভার ব্যাপারেই কনসেন্ট্রেট করবেন, তার বাইরে এই রকম বিভিন্ন কাণ্ড কারখানা হয়ে গেল, মানে যে কাণ্ড কারখানাগুলোতে দলের ক্ষতি, সেগুলোতে তিনি মুখ খুলবেন না। অর্থাৎ দর্শক কত দূর যায় দেখি, এই রকম একটা মনোভাব নিয়ে বসে থাকবেন, এটা কিন্তু পরিষ্কার। আমি বলবো জল্পনার কিছু নেই। আমি অর্গানাইজেশন দেখি না, ঢুকি না, আমি বলতে পারবো। কিন্তু আপনারই তো বিধায়ক। না বিধায়ক অ্যাসেম্বলিতে, বাইরে তো দায়িত্ব আমার না। বাইরে ওখানে জেলা প্রেসিডেন্ট আছে, রাজ্য সভাপতি আছে, সংগঠনের যারা দায়িত্বে আছেন, প্রভারী আছেন, যারা টক টু দেম, আমি বলতে পারবো না, আমি তো ঢুকি না। পরিষ্কার হলো তো বিষয়টা? মণ্ডল সভাপতি নির্বাচন নিয়ে বিজেপিতে দ্বন্দ্বের আগুন জ্বললেও তাতে শুভেন্দু অধিকারী জল ঢালবেন না, কারণ ওটা অন্য লোকের কাজ, তার কাজ নয়। তিনি বড় নেতা, তাকে সবাই নেতা বলে মানেন, তাকে সবাই ওই প্রথম 3 জন মানে বঙ্গ বিজেপির ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মধ্যে একজন বলে মানেন, কিন্তু তিনি সংগঠনটা দেখেন না। বিশেষজ্ঞ চিকিৎসক আর কি, হার্টের চিকিৎসক, মাথা দেখবেন না। তাই আগুনে জল ঢালতে দমকলের সঠিক নম্বরে ফোন করতে হবে, তাকে বলে লাভ নেই। আর 2, যারা সংগঠনটা দেখেন তারা তার মানে এই কোন্দলের বিষয়টা এড়িয়ে যেতে পারবেন না, কারণ কোন্দল যদি না থাকতো তাহলে তো শুভেন্দু অধিকারী বিষয়টা বলে দিতে পারতেন। রিতা করেননি, বরঞ্চ বলেছেন ওটা আছে, কিন্তু সামলাবে তারা যাদের দায়িত্ব। অর্থাৎ
শুভেন্দু অধিকারী পরিষ্কার করে দিয়েছেন গণ্ডগোলটা আছে, তার বক্তব্য থেকে সেটাকে এড়ানো যাবে না। আর শুভেন্দু অধিকারী যে সঠিক অবস্থানই নিয়েছেন সেটা আবার পরিষ্কার করে দিয়েছেন সত্যেন রায়। গঙ্গারামপুরের বিজেপি বিধায়ক বলেছেন তাদের দলে নাকি আলোচনার পরিবেশের অভাব রয়েছে। বিধায়কদের তো স্থানীয় স্তরে এই সমস্ত মণ্ডল সভাপতির মতো নেতাদের নিয়ে কাজ করতে হয়, অথচ তাদের নির্বাচনের সময় বিধায়কদের মতামতকে গুরুত্ব দেওয়া হচ্ছে না। অর্থাৎ মোদ্দা ব্যাপারটা কি? মোদ্দা কথা বাতাসা। যেভাবে রাজ্য বিজেপি চলছে তা নিয়ে সত্যেন রায়ের মনে ক্ষোভ তৈরি হয়েছে। এবার প্রশ্নটা হলো, এরকম ক্ষোভ আরও কতজনের মধ্যে জন্মেছে? একা সত্যেন রায় হলো একরকম, কিন্তু তার মতো আরও বেশ কিছু বিধায়ক যদি ওই বিধানসভা ভোটের আগে মনে করতে শুরু করেন দল পরিচালনায় তাদের মতামত গুরুত্ব পাচ্ছে না, দলের মধ্যে ওই আলোচনার পরিবেশের অভাব রয়েছে, তাহলে তো সাংগঠনিকভাবে রাজ্য বিজেপির চিন্তা তো বটেই, তার সঙ্গে সঙ্গে তাদের ওই সর্বভারতীয় নেতৃত্বরও কপালে ভাঁজ পড়তে বাধ্য। কাজে বিষয়টা নিয়ে বিজেপি রাজ্য সভাপতির মতামত গুরুত্বপূর্ণ। সুকান্ত মজুমদার ওই মাঘী পূর্ণিমায় হুগলির ত্রিবেণীর মুক্ত সঙ্গমে ডুব দিয়েছিলেন, কাল বর্ধমানের তালিতে মোহন ভাগবতের সভাতেও ছিলেন, কিন্তু আজকে তার সাথে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায় না। তিনি নিশ্চয়ই জানেন তার কোন নেতা ডুবে ডুবে কতটা জল খাচ্ছেন। মনে করি যদি একটা আলোচনার টেবিল থাকে, উন্মুক্ত থাকে, আর সেখানে বসে যদি কোনো সিদ্ধান্ত হয় দল সমৃদ্ধ হবে। আলোচনা না করে যদি কোনো কিছু সিদ্ধান্ত না হয় দল সেখানে সংকুচিত হবে। তো আলোচনার টেবিলে বসে আমরা সেটা কেন মেটালাম না, কেন আমরা ঠিক করতে পারলাম না? বিধায়ক হিসেবে আমার মণ্ডল সভাপতিদের এবং মণ্ডলে যারা কার্যকর্তা আছে তাদেরকে নিয়ে আমাকেই ফেস করতে হবে, বেশিরভাগ সময় আমাকে পড়ে থাকতে হবে আমাকে জেতার জন্য। তাদের বিধায়ক নিজেই বলছেন যে তাদের যারা নাকি ভোটে সাহায্য করেনি, না অমুক করেনি তমুক করেনি, তাদেরকে সব বসানো হচ্ছে। এ তো বিজেপির মধ্যে এইসব গোষ্ঠীবাজি ইত্যাদি ইত্যাদি, তো বিজেপির বিধায়ক নিজেই বলছেন। তো দেখুন, বড় দলে দু একটা ছোটোখাটো ক্ষোভ থাকতেই পারে। তৃণমূলের যখন মনোনয়ন পেশ হয় তারপরে তৃণমূল অফিসে হামলা হয়, হ্যাঁ, সেখানে একটা মণ্ডল সভাপতি হচ্ছে, তাতে যদি দু একজন ক্ষুব্ধ হয় হতে পারে। গণতান্ত্রিক পদ্ধতিতে হয়েছে, নিয়ম শৃঙ্খলা মেনে হয়েছে, কোথাও কোনো ত্রুটি হলেও হতে পারে। আমাদের এখানে বিধায়কদের আমাদের নেত্রী বলেন যে আপনাদের মতামত জানান। সবসময় নিশ্চয়ই সবার মতামত গ্রহণ করা সম্ভব হয় না, এত বড় দলে সম্ভব না, কিন্তু মতামত জানানোর সম্মানটা এখানে রয়েছে। তা নিয়ে তৃণমূলের কেউ যেন প্রশ্ন না করে, কারণ ওদের ইলেকশনে দাঁড়ানোর জন্য, ইলেকশনে দাঁড়াতে গেলে ওরা একের বিরুদ্ধে কত প্রার্থী দেয়, আর ইলেকশনে দাঁড়ালে নিজেদের দলের লোক কতজনকে কর্মীকে খুন করে, আগে ওরা সেটা ভাবুক, তারপর অন্যদের কথা বলুক। একটা ইন্টারেস্টিং কথা বলি আপনাদের, এই জম্মু কাশ্মীরে সম্প্রতি না একটা অদ্ভুত কাণ্ড হয়েছে। সেখানে এখন তো ইউনিয়ন টেরিটরি হয়ে গেছে, ইউটি, আগে ছিল স্টেট, রাজ্য। তা সেখানে ওই বিভিন্ন রকম পাঠ্য বইতে আর কি, ইংরেজি মাধ্যম পাঠ্য বইগুলোতে, সেগুলোতে তো এখন আগে ছাপা, সেগুলোতে স্টেট ছিল, সেগুলোকে এখন ইউনিয়ন টেরিটরি করতে হবে, ইউটি। নিশ্চয়ই কারোর ওপর দায়িত্ব ছিল, তিনি চোখ বুঝে ওই রিপ্লেস করে দিয়েছেন। মানে কম্পিউটারে একটা ওরকম অপশান থাকে জানেন তো, একটা শব্দ খুঁজে সেই শব্দটাকে বদলে দেওয়া। তা তিনি নিশ্চয়ই যত ওই স্টেট ছিল সেগুলোকে ইউটি করতে বলে দিয়েছিলেন। এবার তার ফলে কেলেঙ্কারি কাণ্ড হয়ে গেছে, অনেকটা সেই 3 ইডিয়টসের কাণ্ডের মতো জানেন তো, যেখানে সেই মনে আছে চমৎকারকে বলাৎকার দিয়ে রিপ্লেস করে দিয়ে কী কাণ্ডটাই না হয়েছিল, সেই কাণ্ড হয়ে গেছে। মানে স্টেট মানে তো অনেক কিছু হয়, স্টেট মানে রাজ্যও হয়, স্টেট মানে কন্ডিশনও হয়, পরিস্থিতিও হয়। তো যেখানে এরকম পরিস্থিতি হিসেবে বলা হচ্ছে, ধরুন এই রকম মনের মধ্যে এই অবস্থা, এরকম স্টেট অফ মাইন্ড, সেখানে যদি ইউটি অফ মাইন্ড হয়ে যায় তাহলে কি কাণ্ডটা হবে? এইটাই হচ্ছে মুশকিল। চোখ কান বুঝে যদি আপনি রিপ্লেস করে দেন, এক ছকে পুরোটা ফেলে দিতে চান, তাহলেই গণ্ডগোল হয়। দেখুন, মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু একটা কাণ্ড করেছেন। তিনি বলেছেন যে এই সরকারি যে কমিটিগুলো, সেগুলোতে তার ওয়েবকুপা, মানে যেটা তৃণমূলের অধ্যাপক সংগঠন, সেইখানকার লোকজনই সবাই সুযোগ বেশি করে পাবেন আর কি। এ ব্যাপারে কোনো রকম তিনি রাগডাক গুড়গুড় করেননি।
পরিষ্কার বলে দিয়েছেন, দেখো ভাই সরকারটা তৃণমূলের, তাই সরকারি কমিটিতেও তৃণমূলই থাকবে। এবার কাণ্ডটা তাহলে কী হবে? ওই এক ফর্মুলায় সব জায়গায় কাকে কোথায় দরকার সেটার বাছবিচার না করে যদি ওই তৃণমূল হলেই কমিটিতে ঢুকবে এইটা করে দেন, আবার ওই সব 3 ইডিয়টস মার্কা বা জম্মু কাশ্মীর মার্কা কাণ্ড কারখানা হয়ে যাবে না তো? বিরোধীরা একটা প্রশ্ন করে আপনাদের এই সংগঠনকে নিয়ে, এই সংগঠন করলেই তবে ওদের কোনো কমিটিতে যাওয়া যায়, কোথাও বসা যায়, সরকারি অফিসে যাওয়া যায়, অন্যদের সাথে এর অংশ তো সত্যতা আছে, এটুকু বলতে পারি। কেন বলছেন? তো কারণ এটা সরকারের সঙ্গে থাকা সংগঠন, আমি এর সভাপতি, তো আমি সরাসরি রাজনৈতিক লোক। তা আমার এখানে কলেজ বা বিশ্ববিদ্যালয়ের কোন কমিটি যদি হয়, সেখানে তো আমি চাইবো যে আমার সংগঠনের লোকই থাক। বাইরের সংগঠনের লোক থেকেও বড় কথা হচ্ছে যথার্থ শিক্ষাবিদ যিনি, তাকে তো আমরা নিচ্ছি। আমরা কি নিচ্ছি না? প্রচুর শিক্ষাবিদ আমি আপনাদের দেখাতে পারি। এমনকি মুখ্যমন্ত্রী এই নতুন যে ভাইস চ্যান্সেলর যে নির্বাচনের যে কমিটি তৈরি হলো, প্রচুর শিক্ষাবিদ আমি দেখাতে পারি। এমনকি ভিসিও এসছেন আমাদের রাজ্যের বাইরে থেকে। তো তৃণমূল করে বলে তারা মানে এতটাই অপাঙ্ক্তেয় হয়ে যাবে, এ তো হতে পারে না। যিনি সংবিধানের শপথ নিয়ে মন্ত্রিত্বে বসেছেন, এই রকম কথা বলা মানেই তিনি কিন্তু দলীয় কর্মীর মতো কথা বলছেন। নিশ্চিত তিনি দলীয় কর্মী, সেই কারণে তিনি নমিনেশন পেয়েছেন, জিতেছেন। কিন্তু জেতার পর যখন তিনি মন্ত্রী হয়েছেন, তিনি যিনি ভোট দেননি তারও মন্ত্রী, যিনি ভোট দিয়েছেন তারও মন্ত্রী। তিনি হয়তো সত্যি কথাই বলেছেন, এটা দিয়ে অন্তত একটা কথা উনি প্রমাণ করে দিয়েছেন যে উনি তৃণমূলের শিক্ষামন্ত্রী, জনগণের শিক্ষামন্ত্রী বা মন্ত্রী নন। ভবিষ্যতে যেন উনি আর বলার চেষ্টা না করেন যে ওনারা শিক্ষায় কোনো রাজনীতিকরণ করছেন না। অর্থাৎ ওনারা দল, রাজনীতি সমস্তটা মিশিয়ে দিয়েছেন এবং যারা শিক্ষাবিদ এই রাজ্যের তাদেরকে চরম অপমান করছেন। একজন মন্ত্রী তিনি নির্লজ্জতার আর কতটা সীমা উল্লঙ্ঘন করবেন? এই মন্ত্রী একসময় বলেছিলেন তৃণমূলের ছেলেদেরই আমি শিক্ষক বানাবো, তৃণমূলের ছেলেদেরই চাকরি হবে। কিভাবে হবে বলবো না। এসএসসি, টেট, অন্যান্য দুর্নীতি থেকে জেনেই গিয়েছি যে আপনারা এই পদগুলোতেও, সরকারি পদেও বসাতে আপনারা যে মাল নেবেন সেটা আমরা জেনে গেছি। আবার বলতে বলুন, আমার দল করে, আমি স্কুলে চাকরি দেবো, আমার খুশি চাকরি দেবো, আমার পার্টির লোককে চাকরি দেবো, যে যা পারে করুক, দেখে নেব। কোথায় গেলেন ভাই? স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা দিয়ে পাশ করার যোগ্য ছেলেমেয়েরা এখন বিপদে পড়েছে এই আপনাদের অসভ্যতার জন্য। দেখুন, সুজন চক্রবর্তী, সজল ঘোষ যাই বলুন, ভদ্রলোকের এক কথা বলে একটা কথা আছে। ব্রাত্য বসু কিন্তু নিজের স্টান্স থেকে নড়েননি, তার নিজের পয়েন্টে স্থির হয়ে রয়েছেন। তার দলের লোক হয়ে তারা সুবিধা পাবেন না, এটা হয় নাকি? পরিষ্কার করে দিয়েছেন।